বৃহস্পতি আমাদের সৌরজগতের গ্যাস জায়েন্ট অর্থাৎ দানব গ্রহ। সৌন্দর্যের দিক থেকে শনি গ্রহের বলয়কে যেমন অন্য কোনো গ্রহ টেক্কা দিতে পারবে না, তেমনি আকারের দিক থেকে বৃহস্পতিকে কেউ হারাতে পারবে না। বৃহস্পতি তার আকার এবং অভিনবত্বের কারণে আমাদের বিস্মিত করে তোলে। আপনারা কি জানেন বৃহস্পতি অন্যান্য গ্রহগুলোর তুলনায় 2.5 গুণ বড়? এটা 5.2 অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট দূরত্ব থেকে সূর্যকে প্রদক্ষিণ করে। সূর্য এবং পৃথিবীর মধ্যে 1 অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট দূরত্ব আছে। এই দূরত্ব থেকে সূর্যের চারদিকে বৃহস্পতির একবার প্রদক্ষিণ করতে 11.86 বছর সময় লাগে। আপনারা বৃহস্পতির গ্রেট রেড স্পটের কথা তো নিশ্চয়ই শুনেছেন, যেটা একটা ভয়ানক ঘূর্ণিঝড় এবং যেটা কয়েক শতাব্দী থেকেই গর্জন করছে। তবে সম্প্রতি নাসা বৃহস্পতি গ্রহে গ্রেট ব্লু স্পট খুঁজে বার করেছে। এবার একটা নতুন স্টাডিতে এই জায়গা থেকে একটা রহস্যময় জেডি স্ট্রিম বেরোতে দেখা গেছে। তাহলে কি এই জেডি স্ট্রিমটা বৃহস্পতি গ্রহে কোনো এলিয়েন অ্যাক্টিভিটির কারণে তৈরি হয়েছে? এটা কি ধীরে ধীরে সম্পূর্ণ গ্রহটাকে পাল্টে ফেলবে? বৃহস্পতির শব্দ শুনেছেন কখনো? বৃহস্পতি গ্রহটা কতটা বিপজ্জনক সেই বিষয়ে কোনো ধারণা আছে? বন্ধুরা, এই সমস্ত প্রশ্নের উত্তর জানার জন্য ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। এই গ্রেট রেড স্পটটা বৃহস্পতির দৃশ্যমান লাইট ইমেজে দেখা গেছে। গ্রেট ব্লু স্পট শুধুমাত্র ম্যাগনেটিক ম্যাপেই দেখা সম্ভব। এটা গ্রহের বিষুবরেখায় চুম্বকীয় প্রভাবের একটা তীব্র এবং আইসোলেটেড প্যাচ। এই এলাকাটা আসলে নীল রঙের নয়। এখানে নীল শুধুমাত্র স্ট্যান্ডার্ড কালার কোডিং স্কিমকে নির্দেশ করে, যেটা বিজ্ঞানীরা ম্যাগনেটিক ম্যাপ বানানোর জন্য ব্যবহার করে থাকেন। বিজ্ঞানীরা সেই জায়গাগুলো দেখানোর জন্য লাল রং ব্যবহার করেন যেখানে ম্যাগনেটিক ফিল্ড কোনো প্ল্যানেটারি বডি থেকে বেরোয়, আর সেই সব জায়গাগুলো দেখানোর জন্য নীল রং ব্যবহার করেন যেখানে ম্যাগনেটিক ফিল্ড এর মধ্যে প্রবেশ করে। এবার একটা নতুন স্টাডিতে একটা বিশেষ অ্যাটমসফিয়ারিক জেটের উপরে ফোকাস করে এই গ্রেট ব্লু স্পট যুক্ত ফিল্ডের অ্যাটমসফিয়ারিক ফিচারের উপরে আরও গবেষণা করা হয়েছে। এই অ্যাটমসফিয়ারিক জেট অন্য কিছু নয়, বরং কোনো গ্রহের বায়ুমণ্ডলের দ্রুত গতিসম্পন্ন বায়ুপ্রবাহ, যেটা আমরা পৃথিবীতেও দেখতে পাই। শুধুমাত্র লিকুইড মেটালিক আউটার কোরযুক্ত জিনিসের মধ্যেই ম্যাগনেটিক ফিল্ড থাকে। লিকুইড মেটালের মধ্যে ইলেকট্রিক কারেন্টের ফাস্ট রোটেশন ম্যাগনেটিক ফিল্ড উৎপন্ন করে। উদাহরণস্বরূপ পৃথিবী এবং বৃহস্পতি উভয়ের মধ্যেই ম্যাগনেটিক ফিল্ড আছে, কিন্তু আমাদের চাঁদে নেই, কারণ এতে লিকুইড মেটালিক কোর থাকে না। পৃথিবীতে ম্যাগনেটিক ফিল্ড লাইন থাকে, যেটা ম্যাগনেটিক নর্থ পোল থেকে শুরু হয় এবং ম্যাগনেটিক সাউথ পোলে গিয়ে শেষ হয়। কিন্তু বৃহস্পতির ম্যাগনেটিক ফিল্ড পৃথিবীর মতো অক্ষের সঙ্গে সিমেট্রি নয়। ম্যাগনেটোস্ফিয়ার একটা প্ল্যানেটারি বডির দ্বারা প্রভাবিত এলাকা, যেখানে ম্যাগনেটিক ফিল্ডের বডিতে চার্জ পার্টিকেলের প্রভাব দেখা যায়। বৃহস্পতির লিকুইড মেটালিক হাইড্রোজেন আউটার কোর এর বিশাল ম্যাগনেটোস্ফিয়ারের জন্মের কারণ। বৃহস্পতির ম্যাগনেটোস্ফিয়ার কিছু কিছু জায়গায় শনি গ্রহের অরবিট পর্যন্ত ছড়িয়ে আছে। বৃহস্পতির ম্যাগনেটিক ফিল্ড পৃথিবীর তুলনায় 20 গুণ বড়। বৃহস্পতির ইন্টেন্স ম্যাগনেটিক ফিল্ড ভীষণ জটিল, যেটা জুনোর বিস্ময়কর ফলাফলের মধ্যে অন্যতম। আমরা যে গ্রেট ব্লু স্পটের সম্পর্কে কথা বলছি, সেটা বৃহস্পতির বিষুব রেখা থেকে বের করা আরেকটা সাউথ ম্যাগনেটিক পোল হিসেবে ধরা যেতে পারে। সম্প্রতি একটা রিসার্চ পেপারে এই ম্যাগনেটিক স্পটে নতুন দৃষ্টিকোণ দেওয়ার জন্য জুনোর দ্বারা প্রকাশিত ডেটা ব্যবহার করছে। জুনো একটা মহাকাশযান, যার কাজ হলো মূলত বৃহস্পতি সম্পর্কে স্টাডি করা। এটা 2011 সালে লঞ্চ করা হয়েছিল এবং 2016 সালের 5 জুলাই বৃহস্পতির পোলার অরবিটে এটা প্রবেশ করেছিল। 2025 সাল পর্যন্ত এটা তার মিশন চালিয়ে যেতে পারবে। জুনো টার্গেটেড ফ্লাইবাইয়ের একটা সিরিজ চলাকালীন গ্রেট ব্লু স্পটের ম্যাপ তৈরি করেছিল। বিজ্ঞানীরা জানতে পেরেছেন যে এই গ্রেট ব্লু স্পট এলাকায় একটা বিশেষ অ্যাটমসফিয়ারিক জেটের ঢেউ ওঠানামা করছে। অনুমান করা হচ্ছে যে এর মধ্যে সমুদ্রের ঢেউয়ের মতো পরিস্থিতি তৈরি হয়েছে। তবে আশ্চর্যজনক বিষয়টা হলো এই ঢেউগুলোর বয়স 4 বছর, কিন্তু অন্যান্য বিজ্ঞানীরা এখনও এই অনুসন্ধানটাকে সম্ভাব্য অনুমান হিসেবেই দেখছেন। তাদের বক্তব্য অনুযায়ী এখনই এই বিষয়ে বেশি কিছু বলা সম্ভব নয়, কারণ ডেটা শুধুমাত্র 5 বছর সময়কাল পর্যন্তই আছে। এইসব এলাকার স্টাডি করলে বিজ্ঞানীরা বৃহস্পতি গ্রহের শক্তিশালী এবং তীব্র ম্যাগনেটিক ফিল্ড সম্পর্কে অনেক বেশি তথ্য খুঁজে বার করতে পারবেন। কিন্তু আপনাদের কি মনে হয়, এই অ্যাটমসফিয়ারিক ফ্লাকচুয়েশনস প্রাকৃতিকভাবে হচ্ছে, নাকি এই গ্রহে কোনো এলিয়েন জীবনের অস্তিত্বের কারণে এই সব কিছু ঘটছে? আপনার মতামত অবশ্যই আমাকে কমেন্ট করে জানান। সাউন্ড অফ জুপিটার আমাদের সৌরজগতের সবথেকে বড় গ্রহ এবং সবথেকে বড় গ্যাস জায়েন্ট
বৃহস্পতি গ্রহে পাঠানো নাসার জুনো স্পেসক্রাফট যখন শক্তিশালী ম্যাগনেটিক ফিল্ড অতিক্রম করে এই গ্রহে প্রবেশ করে, তখন সেখানে রেকর্ড করা সেই রেডিও সিগন্যালটাকে সাউন্ড ওয়েভে কনভার্ট করার পর আমরা বজ্রপাত এবং খড়খড় হাওয়ার শব্দ শুনতে পাই। বৃহস্পতির ম্যাগনেটো স্ফিয়ারে ঢোকার পর সবার প্রথমে জুনো একটা ঝটকা অনুভব করে। তারপর তাকে শক্তিশালী টার্বুলেন্সের মধ্যে দিয়ে যেতে হয়। বৃহস্পতি গ্রহে জুনো সূর্য থেকে আগত চার্জ পার্টিকেলের প্লাজমা ওয়েভের সিগন্যালকে ক্যাপচার করে আমাদের কাছে পাঠায়। এই সিগন্যালগুলোকে যখন আমরা শব্দে কনভার্ট করি, তখন শক্তিশালী ম্যাগনেটিক ফিল্ডের জন্য অদ্ভুত ভয়ানক একটা আওয়াজ শোনা যায়। এবার শুনে নিন বৃহস্পতির সে আওয়াজ। আকারে বড় হয় বৃহস্পতি গ্রহের থেকে পাওয়া শব্দে অনেক নয়েজ পাওয়া যায়। পাশাপাশি এটা তো আপনাদের আগেই বললাম যে বৃহস্পতি ইন্টেন্স রেডিও স্টর্ম তৈরি করে, যেটা গ্রহ এবং তার প্রাকৃতিক স্যাটেলাইটের মাঝে তৈরি হয়। বন্ধুরা, এবার আপনাদের বৃহস্পতি গ্রহের একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট জানাবো। আচ্ছা বলুন তো, আমাদের সৌরজগতের সবথেকে ভয়ঙ্কর গ্রহ কোনটা? এটা ঠিক যে শুক্র গ্রহ আমাদের সৌরজগতের ভয়ঙ্কর গ্রহগুলোর মধ্যে অন্যতম, যা তাপমাত্রা সৌরজগতের সব গ্রহের থেকে বেশি। এখানে জলের নয় বরং সালফিউরিক অ্যাসিডের বৃষ্টি হয়। এখানে হাজার হাজার আগ্নেয়গিরির অগ্নুৎপাত দেখা যায়। এইসব ঘটনা এই গ্রহটাকে প্রচণ্ড ভয়ঙ্কর করে তোলে। কিন্তু আপনারা কি জানেন যে শুক্র গ্রহ সৌরজগতের সবথেকে বিপজ্জনক গ্রহ নয়, বরং সৌরজগতের সবথেকে ভয়ঙ্কর গ্রহ হলো বৃহস্পতি। আসলে বৃহস্পতি এতটাই ভয়ানক যে এর সম্পর্কে জানার পর আপনারা চমকে যাবেন। উপর থেকে এই গ্রহটাকে দেখতে ভীষণ সুন্দর লাগে। রং বেরঙের মেঘ এই গ্রহটাকে অত্যন্ত মোহময়ী করে তোলে। তবে সবথেকে সুন্দর জিনিস নিরীহ হবে সেটা কিন্তু ঠিক নয়। তাই বৃহস্পতির সুন্দর মেঘ দেখে একে ভুল ভাববেন না। এটা দেখতে যতটা সুন্দর ঠিক ততটাই বিপজ্জনক এবং প্রাণঘাতী। 1995 সালে গ্যালিলিও স্পেসক্রাফট নিজের 6 বছরের সফরের পরে বৃহস্পতির অরবিটে প্রবেশ করে। এই স্পেসক্রাফটটা দুটো ভাগে তৈরি করা হয়েছিল। প্রথমটা ছিল জুপিটার অ্যাটমসফিয়ারিক প্রোব, যাকে বৃহস্পতির ভিতরে ছেড়ে দেওয়ার পরিকল্পনা ছিল, আর দ্বিতীয় অংশটা বৃহস্পতির অরবিটে ঘুরে এর স্টাডি করত। 1995 সালে 7 ডিসেম্বর টাইটানিয়াম দিয়ে তৈরি জুপিটার অ্যাটমসফিয়ারিক প্রোবকে গ্যালিলিও স্পেসক্রাফট থেকে বিচ্ছিন্ন করা হয়, যা বৃহস্পতির বায়ুমণ্ডলে প্রবেশ করে। যেহেতু বৃহস্পতি একটা গ্যাস জায়েন্ট এবং সেখানে কোনো পাথুরে ভূপৃষ্ঠ নেই, তাই সেই প্রোবটার পক্ষে বৃহস্পতির পৃষ্ঠে আঘাত করা অসম্ভব ছিল। এই জন্য সেই প্রোবটা বৃহস্পতির ভিতরে যেতে থাকে। যখন সেই প্রোবটা বৃহস্পতির সবথেকে উপরে বায়ুমণ্ডলে প্রবেশ করে, তখন জানা যায় যে তার সেখানকার বায়ুমণ্ডল ঘন মেঘে ঢাকা ছিল। এই মেঘগুলো বিভিন্ন উপাদান দিয়ে তৈরি, যেমন অ্যামোনিয়া, হাইড্রোজেন সালফেট এবং H2O, আর এই মেঘ থেকে জলের বৃষ্টিও হয়। তবে এখানে প্রশ্নটা হলো, বৃহস্পতিতে যদি কোনো শক্ত ভূপৃষ্ঠই না থাকে, তাহলে এই জলের বিন্দু যায় কোথায়? এই উত্তরটা জানার জন্য আমাদের আরও বৃহস্পতির ভিতরে যেতে হবে। যখনই প্রোবটা আরও গভীরে যায়, সেখানে জলবায়ুর চাপ আরও বাড়তে থাকে আর সেখানকার তাপমাত্রাও বেড়ে যায়। আরও কিছুটা গভীরে যাওয়ার পরে উপরের মেঘ শেষ হয়ে যায় এবং এমন একটা জায়গা আসে যেখানে সেই মেঘ থেকে একটানা বৃষ্টি হতে থাকে। কিন্তু যখন আমরা এর থেকে আরও নিচে যাই, তখন ঝরে পড়া বৃষ্টি বাষ্পীভূত হয়ে পুনরায় মেঘে চলে যায়। জল এখান থেকে আর নিচে যেতে পারে না। প্রোবটা আরও নিচে যেতে থাকে। সেখানকার চাপ এবং তাপমাত্রা আরও বাড়তে থাকে, যার ফলে সেই প্রোবের পার্টসগুলোই গলে যায়। তারপর ভস্মীভূত হয়ে সেই প্রোবটা বৃহস্পতির মেঘের অংশ হয়ে থেকে যায়। এই প্রোবটা বৃহস্পতির অনেক গভীরে যেতে না পারলেও বৃহস্পতির অনেক রহস্য থেকে পর্দা উন্মোচন করেছে। সো বন্ধুরা, আজকের এই ভিডিওতে বৃহস্পতি সম্পর্কে কোন কোন বিষয়গুলো আপনি নতুনভাবে জানলেন সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানান। ধন্যবাদ।